মুস্তাফিজকে নিয়ে আলোচনা হবে, কারণ আপডেট গুলো আসলে নতুন নতুন করে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা যারা গণমাধ্যম কর্মী এবং আপনারা যারা ভিউয়ার্স, যারা আসলে ক্রিকেটের ফ্যান, সবাইকে একটু সাসপেন্সের মধ্যে রাখাটা খুব বেশি পছন্দ করে। এবং সেই সাসপেন্স থেকে আসলে যে বিরক্তি তৈরি হয়েছিল যে শেষ মুহূর্তে আইপিএল এ যদি কোনো ক্রিকেটার দল পায় মিনি অ্যাকশন থেকে, তারা পুরো আইপিএল এর জন্য অন্তত 6 জন ক্রিকেটারের যে কেউ, রাকিবুল বাদ দিয়ে, দল পেলে পুরো আইপিএল এ বিবেচিত হবে না, তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া হবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট বলের যে বাংলাদেশের সিরিজ রয়েছে, সেখানটায় বাংলাদেশের আইপিএল এ দল পাওয়া ক্রিকেটার অথবা ক্রিকেটারদের এভেলেবেল থাকতে হবে। মুস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারবেন কি পারবেন না, এরকম যখন একটা শঙ্কা বা সংশয়ের সিচুয়েশন তৈরি হয়েছে, রিপোর্ট হয়েছে, এবং সেই আনএভেলেবেল মুস্তাফিজকেই বিট করেছে অন্তত 3 থেকে 4টা ফ্র্যাঞ্চাইজি গতকালকে মিনি অকশনে। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ইনস এন্ড আউটস যে ইনফোগুলো আমরা পাচ্ছি, যেগুলো লিক হয়েছে, তাতে জানা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমান তিনি আপকামিং আইপিএল এর পুরোটাই খেলতে পারবেন। খবরটা অনেকটা এরকমই, আইপিএল এ মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলবেন, কেকেআর এর হয়ে খেলবেন, এবং রাইডার্স এর হয়ে মুস্তাফিজুর রহমান আপকামিং আইপিএল এর সব ম্যাচ খেলতে পারবেন বলে ক্রিকেট অপারেশনস এর বিভিন্ন মাধ্যম থেকে ব্যাপারটা লিক হয়েছে। তো এটাই যদি হবে, তাহলে এই খবরটা কেন 1 সপ্তাহ আগে, 3 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রচার করলো না? মুস্তাফিজকে যে সেটে রাখা হয়েছিল, সেট বিতে, অথবা মুস্তাফিজকে নিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি যেগুলো বিট করেছিল, অথবা শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাকে যখন দলে ফেরালো, তার আগ পর্যন্ত যারা কম্পিটিশনে ছিল, যদি পুরো সিজনের জন্য মুস্তাফিজ এভেলেবেল থাকতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শুরুতেই সেই খবরটা জানিয়ে দিত, নিশ্চয়ই তার প্রাইসটা আরো হাই হতে পারতো, আরো আগে তিনি পিকড হতে পারতেন। কিংবা যেই ক্রিকেটার আসলে পিকড হন নাই, তাদের কারো কারো ব্যাপারেও অন্তত কিছুটা হলেও আগ্রহ তৈরি হতে পারতো। কোনোটাই হয় নাই। But good news is that Mustafiz is going to be the part of next IPL for the full season. বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে তারা তাদের দয়া দাক্ষিণ্য মহানুভবতায় এই ব্যাপারটাকে এস্টাবলিশ করেছেন। অফিসিয়াল এটা মোটামুটি বলে ফেলা যায়। সেকেন্ড পার্ট যেটা, এটাও আপনাদেরকে একটা দারুণ খবর দিতে চাই যে মুস্তাফিজকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। যদি চেন্নাই তিনি খেলতেন, হি কুড প্লে অল দ্য ম্যাচেস, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এবং চেন্নাইয়ে না খেলার কারণে মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত 9,20,00,000 রুপি রেকর্ড বাংলাদেশিদের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার কারণে সব ম্যাচ খেলতে পারবেন না, এবং তাকে আলটিমেটলি কম্পিট করতে হবে মাথিসা পাথিরানার সাথে। দেখুন, মুস্তাফিজ যখন প্রথমবার চেন্নাই খেলেছিল, একমাত্র চেন্নাইয়ের যে অ্যাপিয়ারেন্সটা তার ছিল গত আইপিএল এর আগের আইপিএল 2023 আইপিএল এ, সেই আইপিএলেও যদি আমরা খেয়াল করি, মুস্তাফিজের 11-এ সুযোগ পাবার ক্ষেত্রে সবচেয়ে বড় কম্পিটিটর ছিলেন পাথিরানা। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেথ ওভারে পাথিরানা অনেক বেশি ভয়ঙ্কর, অনেকটাই মুস্তাফিজের মতো একটা এক্স ফ্যাক্টর তার মধ্যে কাজ করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সামনে এসেছিল, সেটা হচ্ছে বিদেশি ক্যাটাগরিতে ফরেন কোটায় ওভারসিজ ক্রিকেটার যখন ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনি 4 জনের বেশি অ্যাট এ টাইম মাঠে নামাতে পারবেন না। সো মুস্তাফিজ নাকি পাথিরানা, কে খেলবে, এই নিয়ে যখন ডিসকাশন বা আলোচনা হচ্ছিল, ঠিক তখন মুস্তাফিজ সবশেষ চেন্নাইয়ের হয়ে যে আইপিএলটা খেলেছিলেন, সেখানটায় 9 ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত 9 ম্যাচে 14 উইকেট নিয়ে হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন জয়েন্টলি। মুস্তাফিজ পাথিরানার সাথে চেন্নাইয়ের মতো দলে, যেই দল ডিক্টেটেড বাই MS ধোনি, সেই দলে যখন সুযোগ পান, তখন আমাদের মধ্যে একটা হাহুতাশ তৈরি হয়েছিল যে মুস্তাফিজ তো বেশি ম্যাচ পাবে না। বাট হি প্লেড ফর চেন্নাই সুপার কিংস টিল হিজ লাস্ট ডে, এবং তিনি টপ উইকেট টেকার ছিলেন। সো মুস্তাফিজ এবং পাথিরানা একসাথে থাকলেই মুস্তাফিজ খেলবে না, পাথিরানা খেলবে, এই যে আমরা আমাদের ফিজকে যে ছোট করি, তার ব্যাপারে যে আমরা বাঙালিরা, আমরা যারা মুস্তাফিজের দেশের বসবাস করি, আমরা যে ইকুয়েশন করে এটাই বোঝানোর চেষ্টা করি যে আসলে পাথিরানা আনএভেল হলেই মুস্তাফিজ খেলতে পারবে, বা পাথিরানা ইনজুরি থাকলে, ন্যাশনাল কমিটমেন্ট থাকলে তখন মুস্তাফিজের জন্য সুযোগ ওপেন হবে, এটা যে সব ক্ষেত্রে সত্য না। এবং এই ব্যাপারটা যে একটা চরম ভুয়া ব্যাপার, এটা কিন্তু 2023 প্রমাণিত হয়ে গেছে। পাথিরানা মুস্তাফিজ একসাথে আইপিএল খেলেছিলেন, এবং পাথিরানার থেকে মুস্তাফিজ তার লাস্ট ম্যাচটা যখন চেন্নাইয়ের হয়ে খেলেন, তখন উইকেট টেকার হিসেবে টেবিলের টপে ছিলেন ফিজ। ইন্টারেস্টিং পার্ট কি জানেন, কলকাতা যে 63.30 কোটি বা 64.30 কোটি রুপি নিয়ে বসলো মিনি অকশনে, তারা তো 3 জন ক্রিকেটার কিনতেই খরচ করেছে প্রায় 53 কোটি রুপি। 3 জন, ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ, পাথিরানা 18 কোটি, 25 আর 18কে যোগ দিলে 43 কোটি 20 লাখ হয়ে যায়, এবং মুস্তাফিজুর রহমান 9 কোটি 20, তার মানে 52 কোটি 40
লক্ষ রুপিস তারা 3 জন ক্রিকেটার কিনতে খরচ করেছে। 52,40,00,000 রুপি যেই দলটা খরচ করেছে 3 জন ক্রিকেটার কিনতে, যেই দল মুস্তাফিজকে কিনতে শেষ পর্যন্ত বিড করেছে প্রায় 9.5 কোটি রুপিতে কিনেছে, তাকে কি বেঞ্চে বসিয়ে রাখার জন্য কিনেছে? পাথি রানা না খেললে মুস্তাফিজ খেলবে এই চিন্তা থেকে কিনেছে? ডেফিনেটলি নট। অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স, অ্যাকর্ডিং টু দ্য ফর্ম, অ্যাকর্ডিং টু দ্য কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্টস। আমরা যদি খেয়াল করে দেখি যে মুস্তাফিজ এবং পাথি রানা যেখানে একসাথে খেলেছিল সব ক্ষেত্রে তো ফিজে গিয়ে, পাথি রানা সবশেষ 4টা ইন্টারন্যাশনাল টি20 যখন খেলেছেন, এখন তো দলের বাইরে রয়েছেন বাজে ফর্মের কারণে, 4 ম্যাচে উইকেট একটা, 4 ম্যাচের মধ্যে 3টাতেই 10+ ইকোনমিতে রান দিয়েছেন এবং সবশেষ ম্যাচটা তিনি বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন আবু ধাবিতে। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল, 4 ওভারে 42 রান দিয়েছিলেন উইকেটলেস। মুস্তাফিজুর রহমানের গত 20টা ম্যাচে এবছরে 26 উইকেট, আইএল টি20তে অসাধারণ খেলছেন। সবশেষ আইপিএল এ 3 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে স্ট্রেসড হয়ে ভ্রমণ ক্লান্তিকে জয় করে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, যেই দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে বিট করেছিল গতকাল। মুস্তাফিজকে আমরা কেন পাথি রানার থেকে পিছিয়ে রাখছি এবং পাথি রানা মুস্তাফিজের থেকে এগিয়ে, পাথি রানা না খেললেই মুস্তাফিজ খেলবে, এই যে থিঙ্কিংটা আমার কাছে মনে হয় দ্যাট ইজ টোটালি আ রং কনসেপশন। একই সাথে প্রত্যেকটা আইপিএল এ আপনারা সবাই জানেন যে একটা ইম্প্যাক্ট ক্রিকেটার খেলতে পারেন। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ধরেন মুস্তাফিজের দল ব্যাট করছে, মুস্তাফিজকে রাখা হলো না, সলিড একজন বিদেশি ব্যাটারের জায়গায় ক্যামেরন গ্রিনের কথাই ধরলাম, সবচেয়ে দামি ক্রিকেটার গতকাল যে নিলামটা হইল, তিনি ব্যাট করলেন। ফিল্ডিং এর সময় তার কি খুব দরকার? কলকাতা নাইট রাইডার্স এর কোচিং স্টাফ শাহরুখ খানরা কি কোনো কিছু বোঝে না? গ্রিন ব্যাট করলো, ব্যাট করার পরে যখন ফিল্ডিং এ নামলেন নাইট রাইডার্স, তখন মুস্তাফিজ তাকে রিপ্লেস করবেন, পাথি রানা তাকে রিপ্লেস করবেন, যে কেউ রিপ্লেস করতে পারেন। অথবা শুরুতেই যদি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বোলিং এ যায়, সেক্ষেত্রে তো সেই অপশনটা রয়েছে। সো আমার কাছে মনে হয় কি যে আমরা আসলে আমাদেরকে পিছিয়ে রাখছি। এবং এখানটায় হার্ষা ভোগলে খুব চমৎকার ভাবে একটা সমাধানও দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কোন 4 জন আলটিমেটলি ফরেন ক্যাটাগরিতে একসাথে খেলা দরকার বা কাদের খেলানো হতে পারে সেই সম্পর্কে বলতে গিয়ে আমার কাছে মনে হয় যে হার্ষা ভোগলে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে 4 জন যে ক্রিকেটারকে খেলানো হবে সেই 4 জন ক্রিকেটারে হচ্ছে একজন ফিচ, একজন পাথি রানা, একজন গ্রিন আর একজন সুনীল নারায়ণ। এটাও বলা হয়েছে রাহুল ত্রিপাঠীকে যদি টপে খেলানো হয় তাহলে এমনিতেই পাথি রানা মুস্তাফিজ দুজনেরই জায়গা হয়। I have no idea যে why actually we are ignoring মুস্তাফিজুর রহমান। আমার কোনো আইডিয়া নেই। আপনার ইম্প্যাক্ট ক্রিকেটারের অপশন রয়েছে, আপনার রাহুলকে টপে তুলে খেলানোর অপশন রয়েছে, এবং এই অপশন ভুলে যান। 3 জন ক্রিকেটারকে আপনি 120 কোটি রুপি টোটাল খরচ করতে পারতেন, যার মধ্যে আপনি প্রায় 65 কোটি রুপি নিয়ে মিনি অকশনে নামলেন, মানে আপনার মেইন দলটাকে ওখান থেকেই গড়বেন, এবং ওই 65 কোটি রুপির মধ্যে আপনি 53 কোটি রুপি দিয়ে কিনেছেন 3 জন ক্রিকেটার, যার একজন মুস্তাফিজুর রহমান। মানে 65-র মধ্যে 53 কোটি রুপি দিয়ে যে আপনি 3 জন ক্রিকেটার কিনেছেন, আপনার টোটাল পার্সের 90% আপনি খরচ করেছেন, অলমোস্ট 85% খরচ করেছেন এই 3 জনকে কিনতে। সেই ক্রিকেটারদের সেই 3 জনের একজনকে আপনি খেলাবেন না, এই পরিকল্পনায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছে। এই চিন্তা যারা করেন, যারা ভাবেন এভাবে, আমার কাছে মনে হয় তারা ক্রিকেটটা নেক্সট লেভেলে চিন্তা করেন। তারা ক্রিকেটের জীবনানন্দ দাস, তারা যা ভাবছে আমরা সেটা রিড করতে পারছি না। সবাই ভালো থাকবেন। মুস্তাফিজের এনওসি নিয়ে কোনো ধরনের ঝামেলা আপাতত নেই। টেক কেয়ার।